জুমো টাইমসের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমি এসেছি আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দিবাচন্দ্র রাঙ্কল মহোদয়ের এখানে, যিনি নাকি 1983, 1988, 2008, 2013 এবং 2018 বিধানসভায় সদস্য হিসেবে আছেন। জুমো টাইমসের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার জীবনের প্রথম একটা চ্যানেল, এই জুমো চ্যানেলের সঙ্গে আলোচনা এবং সুযোগ পেয়েছি। আপনারা আসছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ 23শে অগাস্ট 2020, আজ থেকে 36 বছর আগে এই দিনটিতে পার্লামেন্টে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বিল পাশ হয়। আমরা শুনেছি এই বিল পাশ হওয়ার পিছনে আপনার অন্যতম ভূমিকা ছিল। এই বিষয়ে আপনার কয়েকটি স্মরণীয় ঘটনা যদি আপনি আমাদের কাছে তুলে ধরেন। ধন্যবাদ। এটা ধ্রুব সত্য, ষষ্ঠ তফসিল আন্দোলনের সঙ্গে আমিও 72 সাল থেকে জড়িত। ছোটবেলা থেকেই আমি টিউজেসের সঙ্গে জড়িত এবং কর্মী হিসাবে ছিলাম। ষষ্ঠ তফসিল আন্দোলনের জন্যে 80 সালে দাঙ্গাও হয়েছে। এই দাঙ্গার সময়ও একটু আগে বলতে হয়, ষষ্ঠ তফসিল বিল পাস হওয়ার আগে তার প্রেক্ষাপটটা একটু আগে আলোচনা করলে জনগণ বুঝতে পারবেন। ষষ্ঠ তফসিল আন্দোলনের কারণেই ত্রিপুরাতে বামফ্রন্টের আশীর্বাদে দাঙ্গা সৃষ্টি হয়েছিল। এই দাঙ্গার সময় আমাদের সমস্ত টিউজেস লিডারদেরকে, তখন আমরা টিউজেস করতাম, টিউজেস লিডারদেরকে অ্যারেস্ট করে সেন্ট্রাল জেলে এনেছেন। যেমন শ্যামাচরণ ত্রিপুরা, দ্রাউ কুমার রিয়াং, বিজয় রাঙ্খল, হরিনাথ দেব বর্মা, আরও অনেক লিডার ছিল, তারা সবাই সেন্ট্রাল জেল। তখন আমরা আমাদের পরামর্শ করার কেউ নাই। তখন আমি এবং যদুমোহন ত্রিপুরা অবিভক্ত নর্থ ত্রিপুরায় ছিলাম। আলোচনা করে আমরা শিলংয়ে গিয়েছি। তখন ত্রিপুরার গভর্নর শিলংয়ে থাকতো। আমি একা তো যাই নাই। তখন আমার সঙ্গে আসছেন, আমাকে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন ইন্দ্রমণি দারোগা নামে একজন বিশিষ্ট ব্যক্তি, চাকমা মনুঘাটে। সঞ্জীব চাকমা একজন ইলেকট্রিক্যাল অফিসার, ওনার বাবা, এবং পেছারতলে নগেন্দ্র চাকমা ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। উনিও আমাদের সঙ্গে আসছেন। আমরা 3 জন শিলংয়ে গিয়েছিলাম। তখন এখানে ওই বেঙ্গল থেকে সমস্ত পুলিশ, সিআরপি আসছেন। জনজাতিদের উপরে আক্রমণ, মারধর, ঘরবাড়ি জ্বালানো এবং অনেক খুন খারাপও হয়েছে। এটা দেখে আমরা শিলংয়ে গিয়েছি। পায়ে হেঁটে 82 মাইল থেকে বাগবাসা পর্যন্ত একদিন আগে গিয়েছি। বাগবাসা থেকে আমরা গাড়ি চড়েছি। যে গাড়ি চড়েছিলাম একটা ট্রাক গাড়ি। ড্রাইভার ছিল রতন জমাতিয়া নামে। উনি খুব গরিব, তখন ট্রাক ড্রাইভার ছিল। বাগবাসা থেকে আমরা ওই গাড়িটিকে থেমেছি, উঠেছি। গাড়ি উঠে দেখে রতন জমাতিয়া নিজে পরিচয় দিলেন, আগে জানতাম না। আমরা শিলং অবধি ওই গাড়ি দিয়ে গিয়েছি এবং ওই রতন জমাতিয়া ড্রাইভার আমাদের গাড়ি ভাড়া নিলেন না। আমরা 3 জনের গাড়ি ভাড়া নেন নাই, বরঞ্চ হোটেলে আমাদের ভাত খাওয়াইছেন ওনার টাকা দিয়ে। আমরা হোটেলে খাওয়ার 1 পয়সাও খরচ করে নাই।
শিলং গিয়েছি। শিলংয়ে গিয়ে আমরা তিনজন, নগেন্দ্রবাবু এবং ইন্দ্রমণি দারোগা, মানে ওনারা দুজনেই চাকমা সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং আমি একজন। আমরা শিলংয়ে গিয়ে তখন একজন প্রফেসর ছিলেন ভীমসেন দার্লং বলে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি। একজন পরিচিত লোক তো লাগে, তার সঙ্গে দেখা করে আমরা মেমোরেন্ডাম লিখে মেমোরেন্ডাম প্রিন্ট করেছি 700 কপি, এখনো আমার মনে আছে। 700 কপি আমরা মেমোরেন্ডাম লিখেছি। আর ত্রিপুরার গভর্নর এলপি সিং ছিলেন তখন, গভর্নর সঙ্গে আমরা দেখা করেছি, মেমোরেন্ডাম দিয়েছি। দিল্লি হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, ত্রিপুরা চিফ মিনিস্টার ছিলেন নৃপেন চক্রবর্তী, ওনাদেরকে আমরা মেমোরেন্ডাম বাই পোস্টে পাঠিয়ে দিয়েছি। আমরা শিলংয়ে 17 দিন ছিলাম। এরপরে আমরা ফিরে আসছি। এরপরে কেন্দ্র সরকার সেন্ট্রাল ফোর্স ত্রিপুরায় পাঠিয়েছিলেন। এর আগে সেন্ট্রাল ফোর্স ছিল না। এরপরে জনজাতিদের উপরে আক্রমণ, খুন, সন্ত্রাস কিছুটা কমে গেছে সেন্ট্রাল ফোর্স আসার পরে। এরপরে আমরা ফিরে আসছি। আমি ডিএমের সঙ্গে আলোচনা করেছি কুমারঘাটে টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে। তখন গ্রামে গ্রামে কোনো টেলিফোন ছিল না। কুমারঘাট টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে আমি ডিএমের সঙ্গে আলোচনা করেছি চিফ মিনিস্টার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে, এবং সেন্ট্রাল জেলে এসে আমাদের নেতাদের সঙ্গে দেখা করার জন্য। তখন আমাদের অবিভক্ত উত্তর ত্রিপুরার জেলা শাসক ছিলেন সুকুমার ওমেন। সুকুমার ওমেনের সঙ্গে আলোচনা করে সুকুমার ওমেন আমাদেরকে একটা গাড়ি প্রোভাইড করেছেন, এবং আমি একটা অফিসার চেয়েছিলাম। অফিসার যখন চেয়েছি উনি অফিসার দিয়েছেন। একজন এডিএম মানিক মজুমদার ছিলেন এডিএম, উত্তর ত্রিপুরা এডিএম, ওনাকে আমাদের সঙ্গে পাঠিয়েছেন সেন্ট্রাল জেল পর্যন্ত আপ ডাউন। উনি খুব সাহায্য করেছিলেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুকুমার ওমেন। এরপরে আমরা জেলে এসে শ্যামাচরণ ত্রিপুরা, বিজয় রাংখল, বেশি দেখা করতে দেয় নাই, এই দ্রাউরিয়াং, এই তিনজনের সঙ্গে দেখা করতে দিয়েছে। তখন গভর্নমেন্ট তো সিপিএম গভর্নমেন্ট ছিল, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী। আমরা ওনাকে অনুরোধ করে আলোচনা করেছি। এরপরে তো দাঙ্গা তো যেহেতু হয়েই গেছে, তখন আমরা আবার সরকারি গাড়ি দিয়ে ফিরে গেছি। এইভাবে শিলংয়ে গিয়ে গভর্নরের সঙ্গে দেখা করে মেমোরেন্ডাম দিয়ে, এবং ত্রিপুরায় এসে আবার চিফ মিনিস্টার নৃপেন চক্রবর্তীর সঙ্গে দেখা করে সেন্ট্রাল জেলে গিয়ে, এইভাবে কারণ আমাদের নেতারা সব জেলে, কারো কাছে সহযোগিতা করা, পরামর্শ করা কেউ নাই। আর যদুমোহনও গেছেন ছামনুতে, তখন আমি একা। ওই এডিএমকে নিয়ে এসে আমরা আগরতলায় আসছি। এই হচ্ছে শিলংয়ের এবং জুন দাঙ্গার ইতিহাস। জুন দাঙ্গা কেন হয়েছে? এটা ষষ্ঠ তফসিল আন্দোলনের জন্যই হয়েছে। তখন বামফ্রন্টরা ষষ্ঠ তফসিল চান না, বামফ্রন্টরা বিরোধিতা করেছিল, তার জন্যই দাঙ্গা হয়েছে, মেইন কারণ। কাজেই তখন যুব সমিতির সংগঠন খুব শক্তিশালী ছিল, এবং কেন্দ্র সরকার উপলব্ধি করেছেন। এরপরে অনেক সময় লেগেছে সেন্ট্রাল জেল থেকে আমাদের নেতারা রিলিজ হওয়ার জন্য, অনেক সময় লেগেছে। পরে যখন রিলিজ হওয়ার পরে আরও আন্দোলন জোরদার হয়েছে। জোরদার যখন হয়েছে, দিল্লি সরকার আমাদের নেতাদেরকে কল করেছেন, লোক পাঠিয়েছেন, আলোচনা করেছেন ষষ্ঠ তফসিল ব্যাপারে। তারপরে দিল্লিতে গিয়েছেন। তখন আমাদের লিডার শ্যামাচরণ ত্রিপুরা, হরিনাথ দেব বর্মা, বিজয় রাংখল, দ্রাউরিয়াং, ওনারা সবাই ওই সমীর রঞ্জন বর্মন, ওনার সঙ্গেও আলোচনা করেছেন। সমীর রঞ্জন বর্মন ষষ্ঠ তফসিল ব্যাপারে উনি প্রচুর সাহায্য করেছেন। ষষ্ঠ তফসিল দাবির মেমোরেন্ডামে উনি সই দিয়েছেন। শুধু সই দেন নাই, উনি দিল্লি ডেপুটেশনেও আমাদের যুব সমিতি নেতাদের সঙ্গে সহযোগিতা করেছেন।
তার জন্য আজকে ত্রিপুরা রাজ্যে জনজাতিরা সমীর বর্মনকে এখনো চিনেন। এরপরে এরপর অনেক পরে 84 সালে আমরা দিল্লিতে গিয়েছি। 4 সম্প্রদায় থেকে 4 জন গিয়েছি। আমি একজন, দিবাচন্দ্র রাংখল এবং শ্যামাচরণ ত্রিপুরা, হরিনাথ দেব বর্মা, নগেন্দ্র জমাতিয়া এবং তেনীয় দেওয়ান পেচার তোলেন। আমরা 4 সম্প্রদায়ে 4 জন গিয়েছি দিল্লিতে 84 সালে। এই ষষ্ঠ তফসিল বিল পাস হবে, কেন্দ্র সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে। আমরা দিল্লি গিয়ে দেখা করে ওই ষষ্ঠ তফসিল বিল পাস যে করবে আমরা পার্লামেন্টে ঢুকে দেখতাম। এই কারণেই আমরা গিয়েছি। তখন দিল্লিতে গিয়ে 7-8 দিন পরে শ্যামাবাবু অসুস্থ হয়েছেন, উনি ফিরে আসছেন। এরপরেও আমরা তেনীয় দেওয়ান, আমি, হরিনাথ দেব বর্মা, নগেন্দ্র জমাতিয়া আমরা ছিলাম। তারপরে 10-12 দিন পরে তেনীয় বাবু ওনার ওয়াইফ অসুস্থ, খবর দিয়েছেন, উনি ফিরে আসছেন। শেষ পর্যন্ত আমি, নগেন্দ্র জমাতিয়া, হরিনাথ দেব বর্মা আমরা বলেছি যদি ষষ্ঠ তফসিল না দেয় আমরা পার্লামেন্টে অনশন করব। তখন হরিনাথ দেব বর্মা এমডিসি ছিলেন, আমি এমএলএ ছিলাম, নগেন্দ্র জমাতিয়াও এমএলএ ছিলেন। আমরা এরপরেও রয়েছি দিল্লিতে। হোম মিনিস্টারের সঙ্গে আমরা দেখা করেছি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছি। ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার বাসায় দেখা করেছি, 23 মিনিট আলোচনা করেছি, আমার এখনো মনে আছে। উনি আমাদেরকে বলছেন, আই আন্ডারস্ট্যান্ড ইউর সেন্টিমেন্ট, ডোন্ট ওয়ারি, ইট ইজ কামিং আপ, ওয়েট ফিউ ডেজ। ইন্দিরা গান্ধী বলেছেন আমাদেরকে, ইফ ইউ আর ফেসিং এনি প্রবলেমস প্লিজ ইনফর্ম মাই অফিস। উনি রিকোয়েস্ট করেছেন ইন্দিরা গান্ধী। কিন্তু আমরা অসুবিধায় আছি, টাকা পয়সা কম হয়েছে, 17 দিন 18 দিন এই থাকতে থাকতে 1 মাস যাবৎ আমরা দিল্লিতে ত্রিপুরা ভবনে বাকি আমরা বাট খেয়েছি, আমাদের টাকা পয়সা শেষ। এমএলএ তো আমাদেরকে বাকি দেয়, বাকি বাট খায়। আমরা হোম মিনিস্টারের অফিসে ঘন ঘন আমরা যাই, মানে ইন্দিরা গান্ধী যে বলেছেন ইট ইজ কামিং আপ, ওয়েট ফিউ ডেজ, এটা কনফার্ম আমরা হয়েছি। কিন্তু কোন দিন যে ইন্ট্রোডিউস করব এটা আমাদের দরকার, কারণ ওই দিন আমরা পার্লামেন্টে যাইতাম। তখন হোম মিনিস্টার ছিলেন নরসিংহ রাও। ওনার অফিসে গিয়ে পরবর্তী সময়তে ওনার সঙ্গে আর দেখা করি নাই, ওনার অফিসে গিয়ে আমরা দেখা করলাম। ওনার ফার্স্ট পিএ, সেকেন্ড পিএ ওনাদেরকে আমরা মানে ঘন ঘন রিপিট আমরা করেছি কোন দিন ইন্ট্রোডিউস হবে। আর ওনারা ভয় পান, মানে ইন্ট্রোডিউসের তারিখ যদি লিক হয়ে যায় আমাদের চাকরি থাকবে না, ওনারা বলছেন আর কি। তখন আমরা বলেছি আমরা ডিসক্লোজ করব না, কারো কাছে বলবো না, আমাদেরকে কাইন্ডলি বলেন। ওই দিন আমরা দেখতাম। বলছে শেষ পর্যন্ত আমাদেরকে তারিখ বলেছেন, তার হোম মিনিস্টারের পিএ অফিসে আর কি তারিখ দিয়েছেন। ওই যে তারিখটা 23শে অগাস্ট 1984 সালে, 23শে অগাস্ট ঠিক দুপুরে 11:30টার সময় পার্লামেন্টে আমরা ঢুকেছি। যখন আমরা তারিখ পেয়েছি তখন ত্রিপুরা এমপি ভবনে আমরা গিয়েছি। আমাদের ত্রিপুরার এমপিরা থাকলে তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে পার্লামেন্ট ঢুকতে পারবো। আমরা এমপি ভবনে গিয়ে ত্রিপুরার এমপিরারে খুঁজলাম, বাজুবন বাবু উনি আজকে নেই, এবং অজয় বিশ্বাস, ওনারা ত্রিপুরা এমপি ছিলেন। এমপি ভবনে ওনারা দুজনেই নাই। তখন কি করব, পার্লামেন্টে ঢুকলে মিনিস্টারের পারমিশন লাগে, নইলে এমপিদের পারমিশন লাগে। তখন
ওয়েস্ট বেঙ্গলের এমপিদের কাছ থেকে গিয়া আমরা 3জন পারমিশন নিয়া পার্লামেন্টে ওই 23 তারিখে পার্লামেন্টে ঢুকে ভিজিটর গ্যালারিতে আমরা বসে আমরা দেখছি আর কি। যখন নরসিংহ রাও মানে হোম মিনিস্টার বিলটা পার্লামেন্টে উত্থাপন করেছেন, ইন দ্য মিন টাইম মিসেস গান্ধী হাউসে প্রবেশ করেছেন। বিল পড়িয়ে শোনাবার পরে সমস্ত পার্লামেন্টের এমপিরা টেবিল ছাপড়িয়ে তারা সমর্থন করেছেন, একজন এমপিও প্রতিবাদ করেন নাই। এটা ইতিহাস। আমাদেরও খুব সুন্দর লাগলো। তখন আমাদের ত্রিপুরার এমপিরা নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তখন ত্রিপুরার এমপি 2জন দিল্লিতে নাই। তখন ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য ওনারা আসছেন। 23 তারিখ বিল পাস হওয়ার পরে সন্ধ্যার সময় অল ইন্ডিয়া রেডিওতে নিউজ দিয়েছেন যে 6 শিডিউল পার্লামেন্টে পাস হয়েছে। পরের দিন বজবন বাবু তারা দিল্লিতে আসছেন। ওনারা বলছেন মিসেস গান্ধী কেন ওনাদেরকে খবর দেন না। মিসেস গান্ধী ওনাদেরকে খবর দিলেও পারে, না দিলেও পারে, কারণ মিসেস গান্ধী অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং পার্লামেন্ট প্রোগ্রামগুলোতে ওনাদের জানা দরকার। যেমন বিধানসভা যখন প্রোগ্রাম হয়, নোটিশ দেয় প্রোগ্রাম আছে, বিজনেস লিস্ট থাকে, পার্লামেন্টেও বিজনেস লিস্ট থাকে। ওনারা বিজনেস লিস্টও দেখেন না। ওই 6 শিডিউল ইন্ট্রোডিউসের দিনে আমাদের ত্রিপুরার মাননীয় এমপিদ্বয় পার্লামেন্টে অনুপস্থিত। কিন্তু ওনারা বলেন আমরা ষষ্ঠ তফসিল দাবি করছি, দাবি করে এনেছি ওনারা বলছেন, কিন্তু ওইটা অসত্য, সম্পূর্ণ অসত্য। আজকে যদিও আমি বিজেপি করি, কিন্তু সেই দিন টিউজেস কর্মী হয়ে আমরা দিল্লিতে গিয়েছি 1 মাস যাবৎ। 4 সম্প্রদায়ের 4 জন গিয়েছে। এটা ইতিহাস। এই যে ইতিহাসটা এখন অনেকে জানেন, অনেকে জানেন না। কংগ্রেসে থাকতে আমরা টিউজেসে থাকতে ষষ্ঠ তফসিল দিবসটা পালন করতাম। এখন হয়তো বিজেপি পার্টি ষষ্ঠ তফসিল দিবস পালন করে না, তার জন্য আমরা করি না। এটা আমি বলবো, যেহেতু জনজাতিদের রক্ষা কবচের বিষয়বস্তু ষষ্ঠ তফসিল, এটা যে কোনো পলিটিক্যাল পার্টি এটাকে অনার দেওয়া উচিত আমার মতে। সে কংগ্রেস হোক, সিপিএম হোক, রিজনাল পার্টি হোক, ন্যাশনাল পার্টি হোক। এই ছিল মোটামুটি ষষ্ঠ তফসিলের যে ইতিহাস। আমরা যে বাকি বাদ খেয়েছি 1 মাস যাবৎ, এটা ত্রিপুরায় এসে আমাদের বেতন দ্র করে আমরা আমাদের বাকি আমরা পাঠিয়ে দেই ত্রিপুরা ভবনে। এইভাবে আমরা করেছিলাম আর কি। এখন হয়তো অনেক এনজিও বা অনেক আঞ্চলিক দল 23শে অগস্ট পালন করে, কিন্তু এই 23শে অগস্ট পালনের দিনে আমাদেরকে আর স্মরণ করে না। যারা 6 শিডিউল বিল পাসের দিনে যারা ছিলাম, এখনও তো আছি। তিনিও দেওয়ান আছেন, মরে নাই। আমিও আছি, হরিনাথ দেববর্মাও আছেন, শ্যামাদা হয়তো নাই, দ্রাউদা হয়তো অচল হয়ে গেছে। যারাই পালন করে থাকেন তারাই আমাদেরকে স্মরণ করা উচিত। কাজে আমরা তো ষষ্ঠ তফসিলের প্লেয়ার ছিলাম, ষষ্ঠ তফসিলের সৈনিকও ছিলাম, এবং ককবরক বাই মাফরুং নাই কয়া এটারও দাবি সৈনিক আমরা। কাজে আজকে হয়তো সেইগুলি গুরুত্ব না থাকলেও এটা ত্রিপুরার ইতিহাস, এটা স্মরণীয় ইতিহাস। এটা আমরা জনজাতিরা এটা ভুলে গেলে চলবে না। এটা সম্পূর্ণ আমাদের জনজাতি উপজাতিদের যে ইতিহাস। কিন্তু আজ পর্যন্ত এই ষষ্ঠ তফসিল পূর্ণাঙ্গ ক্ষমতা এখনো আমরা পাই নাই। ষষ্ঠ তফসিলে একটা চাকরিও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এখনো। বিগত 25-30 বছর বামফ্রন্ট সরকার ষষ্ঠ তফসিল পরিচালনা করেছেন, একটা চাকরিও দেয় নাই। যে সমস্ত কর্মচারী সমস্ত
রাজ্য সরকার থেকে ডেপুটেশন দেওয়া এখন পর্যন্ত সেটা হয় নাই। হয়তো এখন ওই করোনা ভাইরাসের কারণে এডিসির মেয়াদ শেষ হয়েছে, এখন গভর্নরের আওতায় আছে। এই আগামী দিন হয়তো নির্বাচন হবে। আগামী দিন যাহাতে এই ষষ্ঠ তফসিলকে আরও সুন্দর সুস্থভাবে শক্তিশালী করার জন্য বর্তমান বিজেপি সরকার, আমাদের ত্রিপুরা বিজেপি রাজ্য সরকার ক্যাবিনেটও অ্যাপ্রুভ করেছেন ষষ্ঠ তফসিল আরও ক্ষমতা দেওয়ার জন্যে, দিল্লিতে পার্লামেন্টে পাস করার জন্যে ত্রিপুরা গভর্নমেন্টও আলোচনা করে ক্যাবিনেট পাস করে দিল্লিতে পাঠানো হয়েছে। এখনও দিল্লিতে পেন্ডিং আছে, এটা ফাইল প্রসেস হয়ে গেছে। এটা অচিরেই আমরা আশা রাখছি ষষ্ঠ তফসিল বিল পাস হবে, কারণ এই ষষ্ঠ তফসিল বিল নর্থ ইস্টার্নের সঙ্গে আমাদের ত্রিপুরার ষষ্ঠ তফসিল পাওয়ার এক নয়। নর্থ ইস্টে যেমন মিজোরাম, নাগাল্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলা অনেক অনেক ক্ষমতা, এটার তুলনায় আমাদের ত্রিপুরার ডিস্ট্রিক্ট কাউন্সিল ক্ষমতা অনেক কম। এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে জনজাতিদের মধ্যে নতুন নতুন নিউ জেনারেশন যে এডুকেটেড সৃষ্টি হয়েছেন, জন্ম হয়েছেন, তারা তো বুঝেন এই পাওয়ারলেস ষষ্ঠ তফসিল দেওয়া হবে না, আমাদের জনজাতিরা রক্ষা হবে না। কাজে আমাদের উপরে প্রেসার আছে, তো আমরাও সরকারকে প্রেসার দেয়। এখন আমাদের সরকার ক্যাবিনেট পাস করেছেন, দিল্লিতে পাঠিয়েছেন, এখন দিল্লি পার্লামেন্টে আন্ডার প্রসেসে আছে। আমরা আশা রাখছি ষষ্ঠ তফসিল এই যে অ্যামেন্ডমেন্ট বিলগুলি অচিরেই পাস হবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার ব্যস্ততম মুহূর্ত থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। জম্মু টাইমস আগামী দিন আরও সুনাম গ্রহণ করুক, আরও তার নেটওয়ার্ক বৃদ্ধি হোক, এটাই আমি আশা করব। অনেক অনেক ধন্যবাদ।